নমস্কার, আপনারা শুনছেন গুলমোহর। আজ আপনারা শুনবেন শ্রী গজেন্দ্র কুমার মিত্রের ছোট গল্প এক রাত্রির অতিথি। গল্পটি আমরা নিয়েছি গজেন্দ্র কুমার মিত্রের অলৌকিক সমগ্র থেকে। গল্প পাঠে আলাপন এবং বিভিন্ন চরিত্রে অনুপম, কৌশিক, অমিত, শাশ্বত এবং আলাপন। শুরু হচ্ছে আজকের গল্প এক রাত্রির অতিথি। বুড়ো মাছিটাকে তাড়া লাগানো বৃথা জেনেই অনিমেষ বহুক্ষণ চুপ করেছিল। তার ফলে মাঝি এবং আরোহী দুজনেই হাল ছেড়ে নিশ্চিন্ত হয়ে বসেছে। মাঝির বকাটাই রোগ, এমনকি ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল ওইটাই যেন পেশা। বাবু, ও বাবু, শুনছেন? হ্যাঁ, তা যে কথা বলছিলাম, বউটা মারা গেছে, তা তো বছর সাতেক হবেই। হ্যাঁ, তো বউ তো ড্যাং ড্যাং করে চলে গেল, বুঝলেন। বাড়িতে দুটো ভাত ফোটানোর লোক নেই। ছেলেটার বিয়ে দিলুম, আর ছেলের বিয়ে দিয়ে কি ভুল করলাম বাবু। বউ কি মুখরা বুঝলেন। মুখ লাগা যায় না। হ্যাঁ, আর করবে নাই বা কেন? ছেলেটা সারাদিন নেশা ভাঙ করে পড়ে থাকে, আর এই পরের মেয়েকে কি দোষ দেবো বলুন আপনি? ও বাবু, হ্যাঁ, আমার পানে তাকান না বাবু। তো এদিক তো গেল, ওদিকে বড় জামাই ঠাক করে মেয়েটাকে বসিয়ে দিয়েছে। ছোট জামাইটা বিটকেল ভালো, শোনাচ্ছে পাক্কা যোগাযোগ। বাবু, ও বাবু, আমার কথা শুনছেন? হ্যাঁ, শুনছেন এইসব নানান তথ্য পরিবেশন করবার ফাঁকে ফাঁকে কেবল দম নেয়ার প্রয়োজনে যখন থামে, তখনই শুধু দাঁড়াবাইবার কথা মনে পড়ে ওর। সুতরাং শহরে যাওয়ার বাস যে পাবে না, তা অনিমেষ আগেই বুঝেছিল। কিন্তু এমন অবস্থায় যে পড়তে হবে তা সে কল্পনা করেনি। বাস তো নেই, আশেপাশে কোথাও মানব বসতির চিহ্নও যেন চোখে পড়ে না। নৌকো এসে যেখানটায় ভেড়ে, সেখানে বাঁশের মাচা মতো একটা আছে। জাহাজ খাটা হলে অনায়াসেই জেটি বলা যেত। সেই মাচাতে নেমে অনিমেষ অসহায়ভাবে চারিদিকে তাকিয়ে দেখল। নিচে ময়ূরাক্ষীর কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে। তার স্রোতের গতি থাকলে তবু একটু প্রাণস্পন্দন বোঝা যেত। এতই মন্থর তার স্রোত, আর এতই নিস্তরঙ্গ যে মনে হচ্ছে সমস্ত জলটা যেন জমাট বেঁধে স্তব্ধ হয়ে গেছে। আর তার সেই অতল কালো বুকে কত কি রহস্যময় জীব স্পন্দনহীন চোখে তার দিকে তাকিয়ে কৌতুকের হাসি হাসছে। ওপারে ভগীরথপুর গ্রাম, বেশ সম্পন্ন গ্রাম তা সে জানে। বহু লোকের বাস, অনেক পাকা বাড়ি, স্কুল, ডাকঘর আছে, কিন্তু এখান থেকে তার কিছুই দেখা যায় না। ঘাট থেকে উঠে যে রাস্তাটা গ্রামের দিকে গিয়েছে, তার সাদা বালির আভাস নিবিড় বনের অন্ধকারে মিশে গিয়েছে একটুখানি গিয়েই। দুদিকে বড় বড় গাছ, কি গাছ তা বোঝা যায় না, কিন্তু তারই অসংখ্য শাখা পল্লব সমস্ত গ্রামটাকে যেন চোখের আড়াল করে দেখেছে। একটা আলোর রেখা পর্যন্ত চোখে পড়ে না। এপারেই যদি এই হয়, তবে ওপারের অবস্থা সহজেই অনুমেয়। ওপারে যেদিন এসেছিল, সেদিন দিনের বেলাতেও কোনো গ্রাম ওর চোখে পড়েনি। বাসটা এসে একেবারে ঘাটের ধারে দাঁড়ায়। যাত্রীরা সবাই ভগীরথপুরে চলে যায়। সেদিন অন্তত এমন কেউ ছিল না যে ওপারে কোথাও যাবে। আসার সময়ও দুদিকে আম গাছের ঘন ঘন বন কাটিয়ে সে এসেছিল, বেশ মনে আছে তার। হয়তো কোথাও ছিল ঘরবাড়ি, কিন্তু তা তার চোখে পড়েনি। পাড়াপাড়ির জন্য একটা খেয়া নৌকা আছে বটে, চওড়া ভেলার মতো প্রকাণ্ড বস্তু। কিন্তু শেষ বাস চলে যাওয়ার পর আর কেউ আসার সম্ভাবনা নেই জেনে সেই জারাদারও বহুক্ষণ বাড়ি চলে গেছে নৌকাটাকে ওপারে বেঁধে রেখে। বাবু, ভাড়া
ভাড়াটা কি রে? এই অন্ধকার রাত্রে আমি এখন কোথায় থাকবো? তুই তো 1 ঘন্টা রাস্তা 7 ঘন্টায় এনে আমাকে বিপদে ফেললি। এখন নিদেন পক্ষে ওপারে পৌঁছে দে, দেখি কোথায় একটু থাকার আশ্রয় পাই কিনা। এপারে এই জঙ্গলে শেষে কি বাঘের পেটে প্রাণ দেবো নাকি? চল চল, ওপারে নেই, চল চল। ওটি হবে না। কেন, কি হয়েছে? ওপারে অন্য নৌকা গেলে ইজরে দাদা বড় বকাবকি করে, পুলিশে ধরে দেয়। ও আমি পারবো না। আরে বাবা, ওপারে ইজারাদার ধরলে তার সঙ্গে কথা বলার দায়িত্ব আমার। আর এপারে কোনো লোক থাকলে আমি কি তোকে বলতাম? চ বাপ, চ একটু নাবিয়ে দিবি, চ। ওটি পারবো না। এই কি 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 করছি রে? এক্ষুনি তো পড়ে যেতাম জলে। টাকাটা ছুড়ে দেন কেন, বাড়ি চলে যাই। যা যা না, যা যা, টাকাটাও পাবি না, যা। রাগ করে বলে অনিমেষ, কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যিই একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, তখন সে একখানা 2 টাকার নোট দলা পাকিয়ে ছুঁড়েই দেয়। তারপর বলে, যা বেটা যা, ডুবে মরিস তো ঠিক হয় মাঝপথে। বাবু পেন নাম, আসি। হ্যাঁ, ভালো থাকবেন। ও আমি সকালের বাস নিঘাত পেয়ে যাবেন। আসি। হ্যাঁ। এরপর সব পরিষ্কার। ওপারে ঘন বনের নিবিড় তমিশ্রা, সামনে অতল শান্ত জলে তারই রহস্য যেন জমাট বেঁধে আছে। আর এপারে তার চারপাশ ঘিরেও দৈত্যের মতো কতগুলো গাছপালা ভয়াবহ অন্ধকার বিস্তার করে সমস্ত সভ্যতার চিহ্ন, এমনকি আকাশটাকেও যেন আড়াল করে রেখেছে। বাস এসে যেখানটায় দাঁড়ায় এবং ঘোরে, সেইখানটা খানিকটা ফাঁকা জায়গা আছে বটে, কিন্তু সে যেন আরও ভয়ঙ্কর। সুটকেসটা মাচার উপরে পেতে সেখানেই জাঁকিয়ে বসল অনিমেষ। বাঘ ভাল্লুক যদি সত্যিই আসে, তাহলে জলে ঝাঁপিয়ে পড়তে পারবে। এখানেই খানিকটা তবু নিরাপদ। খড়খড় ছটপট করে কি একটা পাখি উড়ে এসে বসল তার মাথার উপর। ভয় পেয়ে চমকে উঠল অনিমেষ। কাছেই কোথাও শুকনো পাতার উপর দিয়ে কি একটা সরীসৃপ যেন চলে গেল বোধ হয়। সামান্য শব্দ, তবুও বেশ স্পষ্ট। জলের মধ্যে হঠাৎ একটা মাছ ডিগবাজি খায়, ওইটুকুই আওয়াজ। কিন্তু অনিমেষের মনে হলো যেন বন্দুকের শব্দ উঠল কোথাও। তারপর নিজের মনেই ভাবতে লাগলো অনিমেষ, ও বাবা, এখনো রাত সবে 9টা, কলকাতায় সবে সন্ধে, কিন্তু এখানে মনে হচ্ছে যেন নিশুতি রাত। বাস তো সকাল 8টা নাগাদ, এখনো তার মানে 12 ঘন্টা প্রায়। এত দীর্ঘ সময় এখন অপেক্ষা করতে হবে। আচ্ছা, হাঁটলে কেমন হয়? এই বাসের রাস্তাটা ধরে হাঁটলে কি একটা গ্রাম পাওয়া যাবে না কাছাকাছির মধ্যে? সেখানে যদি একটা আশ্রয় নিদেন পক্ষে পাওয়া যেত। আচ্ছা, যদি কেউ আশ্রয় না দেয়, ডাকাত বলে মনে করে, আর তাছাড়া দুদিকে যা ঘন বন, যদি বাঘ আসে। মুর্শিদাবাদের এই অঞ্চলটায় আবার খুব বাঘ বেরোয় শুনেছি। দরকার নেই বাবা, 10-11 ঘন্টার সময় এরাম করেই কেটে যাবে। ও মশাই, শুনছেন? বাস মিস করেছেন বুঝি? কোথাও আশ্রয় পাননি? কে? কখন নিঃশব্দে কে যেন পেছনে এসে দাঁড়িয়েছে। কই, একটু টের পায়নি তো সে? সামান্য কুটোনড়া শব্দের দিকেও তো সে কান পেতেছিল। কয়েক মুহূর্ত যেন ভয়ে আড়ষ্ট হয়ে থাকে, ঘাড় ফেরাতেও সাহস হয় না তার। কথাগুলো যে বলেছে, সে একেবারে ওর পিছনে এসে দাঁড়িয়েছে। অত্যন্ত দ্রুত যেন একটা কথা শেষ হওয়ার পর আর একটা শুরু হয়েছে। এইভাবে পরপর 3টে প্রশ্ন করে আগন্তুকটিও চুপ করে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে।
অবশেষে মরিয়া হয়ে ফিরে তাকায় অনিমেষ। রোগা কালো গোছের একটা মানুষ, খুব বেটে নয়, তা বলে ঠ্যাঙাও বলা চলে না। উস্কো খুস্কো এক মাথা চুল এবং ঘন দাড়ি গোঁফ। ঘন দাড়ি কিন্তু আবক্ষ বিস্তৃত নয়, মাঝে মধ্যে কামানো বা ছোঁয়া হয় এমনই দাড়ি, খোঁচা খোঁচা। একখানা খাটো আতময়লা কাপড় পরনে, কোঁচার খুঁটটা গায়ে জড়ানো। মোটা ফুরুর আড়ালে কটুরাগত চোখের তীক্ষ্ণ দৃষ্টি নিঃশব্দে শুধুমাত্র চাউনির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস পূর্বাপর আয়ত্ত করবার চেষ্টা করছে। বলছিলাম যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না, না? তাহলে তাহলে বরং চলুন না হয় আমার ওই কুঠিরেই, কোনো মতে রাতটা কাটিয়ে দেবেন। কি বলেন, যাবেন নাকি? আপনি এখানে মানে? আমার এখানেই একটা ঘর আছে, ওই তো। হ্যাঁ, তাই তো, এতক্ষণ তো চোখে পড়েনি। ঘরে আলো ছিল না তো, তাই অন্ধকারে টের পাননি। আমিও বাড়ি ছিলাম না, নদীর ধার দিয়ে দিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম। অন্ধকারে একা একা বেড়াতে আমার বেশ লাগে। আচ্ছা, এখানে বাঘের ভয় নেই? আছে বই কি, তবে আমারও তো ভয় নেই, মরবার ভয় করি না। আর করে লাভই বা কি বলুন, মরতে তো একদিন হবেই। হ্যাঁ, চলুন চলুন, ঘরে বসেই কথাবার্তা হবে ক্ষণ। হ্যাঁ হ্যাঁ, চলুন। একখানা নয়, পাশাপাশি দুখানা ছোট ঘর, আর সামনে এক ফালি দাওয়া। ভেতর দিকে আরো কি আছে তা ওর নজরে পড়ল না। দাওয়াটা বেশ ছকছকে করে নিকোনো এবং পরিচ্ছন্ন। লোকটি আগে আগে তাকে পথ দেখিয়ে নিয়ে গেল। আসুন, ভেতরে আসুন। ঘরে আসবাবপত্র বেশি ছিল না। একটা তক্তপোষের ওপর একটা মাদুর বিছানো, শয্যা বলতে ওই, একটা বালিশ পর্যন্ত নেই। একপাশে একটা দড়িতে টাঙানো খান্দুই কাপড়, তারই মধ্যে লাল মেঝের উপর একটা মেটে কলসি এবং একটা কাঁসার ঘটি এবং পিতলের পিল সুজে একটা মাটির প্রদীপ জ্বলছে। এছাড়া আর কোথাও কিচ্ছু নেই। বসুন বসুন, ওই চৌকিটার উপরেই বসুন। তারপর খানিকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজের দুই হাত ঘষে কেমন একরকম বিচিত্র রকমের হাসি হেসে সে বলল, ভালো বিছানা আমার নেই, তাই ওই সুটকেসটা মাথায় দিয়েই আজকে আপনাকে শুতে হবে। আর খাবারও তো কিছু দিতে পারবো না, কারণ ঘরে তো আমার কিছুই নেই। আপনি মদ খান? না না, রক্ষে করুন, ও জিনিস আমি আজ অবধি কখনো ছুঁইনি। আপনি ব্যস্ত হবেন না আমার জন্য, আশ্রয় পেয়েছি এই ঢের। হ্যাঁ, ওই আশ্রয়টুকুই যা। বাঘ ভাল্লুকের হাত থেকে তো বাঁচলেন অন্তত, তা আশ্রয় ভালোই। ঘরখানা মন্দ নয়, কি বলেন? হ্যাঁ, অনিমেষের যেন ভালো লাগে না তার ভাবভঙ্গি। আবারও সেই সন্দেহটা ওর মনে জাগে। লোকটা বেরিয়ে গেলে অনিমেষ স্তব্ধ হয়ে বসেই রইল। ভালো বোধ হচ্ছে না ওর, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। লোকটার ভাব থেকে খুব একটা ভালো বোধ হচ্ছে না। আচ্ছা, লোকটা এখানে কি করে, আর এখানে একা থাকেই বা কেন? ঘরে কোনো রকমের কিছু খাবার জিনিস নেই, তাহলে নিজে কি খায়? আচ্ছা, চোর ডাকাত নয় তো? লোকজনকে ভুলিয়ে এনে শেষে ঈশ্বর বাঁচিয়েছেন, আমার
ব্যাগে খান কত পুরনো জামা কাপড় ছাড়া আর কিছুই নেই, আর এই পকেটেও মাত্র টাকা ছয়েক আছে। কিন্তু বেশি টাকা পয়সা না পেয়ে যদি আরো হিংস্র হয়ে ওঠে, যদি কখন যে গৃহস্বামী আবার নিঃশব্দে ওর কাছে এসে দাঁড়িয়েছে অনিমেষ টেরও পায়নি। যদিও খোলা দরজার দিকে তাকিয়ে বসেছিল সে। আশ্চর্য, লোকটি বলল, এখনই শুয়ে পড়বেন নাকি? যদি ঘুম পেয়ে থাকে তো স্বতন্ত্র কথা, নইলে একটু বসি। কতদিন লোকের সঙ্গে কথা কইতে পাইনি, বলেন তো দুটো কথা কয়ে বাঁচি। এখানে তো তেমন লোকজন নেই, আসেও না কেউ। আচ্ছা, আপনি এখানে কেন থাকেন? ভয় নেই, ভয় নেই, ভয় নেই। আমি চোর ডাকাত নই। ঘরে কিছু নেই মানে আমার আমার কিছু দরকার নেই, থাকারও দরকার হয় না আমার। কেন জানেন? আমি সাধক, তান্ত্রিক, সন্ন্যাসী। সন্ন্যাসী? সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নই, তবে সাধক বটে। তাহলে আপনাকে বলেই ফেলি সেটা। কাকেও কখনো বলিনি, আসলে বলবার সুযোগও পাইনি বিশেষ। বুঝলেন কি না, ছেলেবেলা থেকে নানা বইয়ে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতার কথা পড়ে ওইদিকে মনটা ঝোঁকে। মনে হতো আমিও ওইসব সাধনা করে সিদ্ধ হব, তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব, আর আমাকে পায় কে? হায় রে, তখন কি আর জানতুম যে ভোগের উদ্দেশ্যে সাধনা করতে হলে সিদ্ধি তো দূরের কথা, সমস্তটাই খোয়াতে হয় একে একে। বাড়ি আমার এই অঞ্চলে নয়, বাড়ি সেই পাঁচতুপির কাছে। এখানে কেন এলুম তাই তো? বলছি বলছি, দাঁড়ান। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, ছেলেবেলা থেকে ওইদিকে ঝোঁক গেল বলে স্কুলে পড়া আর হলো না। তার বদলে যত সব ওই ধরনের বই পড়তে লাগলুম। পড়তে পড়তে বিশ্বাসটা খুব পাকা হয়ে গেল। কিন্তু গুরু কই? গুরু তো একটা সন্ন্যাসী যা হাতের কাছে পেলুম দেখলুম সব বাজে বাজে বাজে, কেউ কিচ্ছু জানে না, কিচ্ছু না। অথচ পথ দেখাবে এমন লোক না পেলে এগোবো কি করে? মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল। খাবার চিন্তা তো ছিল না, মাথার উপরে বাবা বড় ভাই ছিল, জমি জমা তারাই দেখাশোনা করত। অবশ্য আমি বকুনিও খেয়েছি ঢের, কাজকর্ম কিছু করি না বলে, কিন্তু সেসব গায়ে মাখিনি। তবে যত দিন যেতে লাগলো মনটা ততই ব্যাকুল হয়ে উঠল। শেষমেশ আমার 23-24 বছর বয়সের সময়ে বাড়ি থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লুম। বেশ বুঝেছিলাম ঘরে বসে আর কিছু হবে না। এ তীর্থ ও তীর্থ করে অনেক দেশ ঘুরলুম, ভালো চাকরি বা ভালো বিয়ে করারও অনেক সুযোগ পেয়েছিলাম। সংসার, বুঝলেন মশাই, সংসার মায়ার ফাঁদ পেতে রেখে দেয় সারা দুনিয়া। যাই হোক, সেদিকে মন ছিল না বলে কেউ বাঁধতে পারল না। কিন্তু আসল যা উদ্দেশ্য তাও তো কিছু হলো না। এমনি ভাবে যখন ক্রমশ হতাশ হয়ে উঠছি,
তখন একদিন বাড়ি ফেরার পথে, বলতে গেলে বাড়ির কাছে এসে, হঠাৎ একজন আমায় বললে বক্রেশ্বরের শ্মশানে এক সাধু থাকেন, উলঙ্গ শুয়ে থাকেন শ্মশানে। কেউ খেতে দিলে খান, নইলে এমনিই থাকেন। কাঁচা মাংস, পাতা লতা, এমনকি বিষটা খেতেও তার আপত্তি নেই বোধহয়, এমনই নিষ্পৃহ তিনি। খোঁজ করে গেলুম মশাই, প্রথমে তো দেখাই পাওয়া যায় না। শেষে 3 দিন ধন্না দিয়ে পড়ে থাকতে থাকতে তবে দর্শন পেলুম। কি বলি মশাই, বিপুল দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, পাগলের মতো ভাবভঙ্গি, কিন্তু কিন্তু পাগল নন। একদিন হলো কি, আমার চোখের সামনে দুদিক থেকে দুদল ভক্ত তাকে দর্শন করতে আসছে দেখে আমার চোখের সামনে শিয়ালের দেহ ধরে বনের মধ্যে গিয়ে সে তুলেন। ওমা, কেউ আর খুঁজেই পেল না। বুঝলুম, এতদিন ধরে যাকে খুঁজছিলুম আজ তাকে পেয়েছি। তারপর কি হলো? লোক তো পেলুম, কিন্তু তাকে ধরি কি করে? কিছুতেই ধরা দেয় না। কিছু বলতে গেলে শ্মশানের পোড়া কাঠ তুলে তেড়ে আসে। ভালো চাস তো এসব মতলব ছাড়, সাধনা করবি তুই ওই 1.5 কাঁপা নিয়ে? ও তোর কাজ নয়, বুঝলি? ও তোর কাজ নয়, মরবি একেবারে, হ্যাঁ মরবি। তাছাড়া ভোগ করবার জন্য এসব কাজ যে করতে আসে তার একুল ওকুল দকুলি চায়। রামকৃষ্ণ পরমহংসদেবের গল্প পড়িসনি? মাকে বলেছিল, মা অষ্টসিদ্ধাইতে হৃদে বলতে চাইছে। মা বললেন, কাল সকালে এর উত্তর পাবি। পরের দিন সকালে দোর খুলতেই নজরে পড়ল একটি মেয়ে ছেলে ওইদিকে ফিরে শৌচ করতে বসেছে। পরমহংস অপ্রস্তুত হয়ে ফিরে এসে ভাগ্নেকে এই মারে তো সেই মারে, বুঝলি? এমনি তুচ্ছ শুধু নয়, ছোট জিনিসও সব ছোট। ঘরের ছেলে, যা ঘরে ফিরে যা, বিয়ে থাকার নিজে নিজেই ভগবানকে ডাক, নয়তো কুলগুরুর কাছে দীক্ষা নিস, বুঝলে? যা যা যা। অনেক কাকতি মিনতি করে বললুম, বাবার আর দয়া হলো না। আমি কিন্তু মশাই হাল ছাড়লুম না। আমার তখন জেদ চেপে গেছে কিনা, ওইখানেই পড়ে রইলুম। বলতে গেলে না খেয়ে দে, আর গোপনে ওর দিকে নজর রাখলুম। যদি আসল প্রক্রিয়ার কিছু হদিশ পাই, বুঝলেন না? এতদিন কি আর বৃথাই এই লাইনে ঘুরছি? আসল মানুষ না পাই, ওদের ভেতরের কথা কিছু কিছু জেনেছি বই কি। তারপর হলো কি মশাই, আরো 2-1 সাধক আর ভৈরবী ওখানে এলো বাবার সঙ্গে দেখা করতে। গোপনেই এলো, কিন্তু আমি তো ওইখানেই পড়ে থাকি, আমাকে আরামে কি করে? পর কদিন ওদের চক্র বসলো, তাও দেখলুম। মনে হলো যে আর কি, সব তো শিখেই গেছি। ওখান থেকে রওনা হয়ে আর বাড়ি ফিরলুম না। নির্জন স্থান, অথচ শ্মশান, লোকালয় কাছে, এই রকম খুঁজতে খুঁজতে এইখানে এসে পড়লুম। ও, বলতে ভুলে গেছি, পথে নলহাটিতে একজন তান্ত্রিকের কাছে দীক্ষাও নিয়ে নিলুম, বুঝলেন? ও মশাই, এলুম তো এখানে, কিন্তু সাধনা আর হলো না। প্রথম দিন থেকে বিঘ্ন আর বিঘ্ন।
উপকরণ জোটে তো দিন পাই না, দিন পাই তো উপকরণ নেই। শেষে অনেক কৌশল করে অনেক নিচে নেমে যদি বা জোগাড় করলুম, মঙ্গলবার অমাবস্যার রাত পেয়ে যেমন আসন করে বসেছি, ওফ, সেই বিঘ্ন বিঘ্ন। ধ্যানে মন দেব কি, কিছুতেই মন স্থির করতে পারি না। এখন এটা বাস রাস্তা হয়ে শ্মশান এখান থেকে সরে গেছে, আগে এইখানটাতেই শ্মশান ছিল। এই এখন যেখানে ঘর দেখছেন, এই যেখানে আমরা বসে আছি, এইখানেই সেদিন আসন করে বসেছিলাম। জানে তো সবাই, কিন্তু শোনা এক জিনিস আর অভিজ্ঞতাটা আর এক। তেমন অভিজ্ঞতা হলে বুঝতেন। শুনবেন? হ্যাঁ, কেমন শুনবেন? শুনুন তাহলে। মরার বুকের ওপর বসেছি আসন করে, মরার খুলিতে করে মদ খাচ্ছি, মনে ভয় ডর কিচ্ছু নেই। ওই বিশ্বাসী হয়ে গিয়েছিল, কিন্তু সেই লোকেরই বুকের মধ্যে হিম হয়ে গেল সেই সব শুনে। না না, তেমন ভয়ানক কিছু নয়। প্রথম শুরু হলো শুধু ওই ফিসফিস 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 করে কথা বলার শব্দ। তারপর খিলখিল খিলখিল করে হাসি, চাপা হাসি। ক্রমে সেটাই বাড়তে লাগলো। মনে হলো 10 জন, 20 জন, 100 জন, হাজার হাজার। আপনার চারপাশে যদি লক্ষ লোকের ফিসফিস কথারই শব্দ হতে থাকে তো কেমন হয়? হ্যাঁ, কেমন হয়? আর তার সঙ্গে চাপা এক ধরনের হাসি। তবু আমি স্থির হয়ে আসনেই বসে রইলুম, নড়লুম না, কাজে মন দিতে পারলুম না, এটাও ঠিক। তারপর মশাই স্পষ্ট দেখতে লাগলুম শ্মশানের মাটি ফুঁড়ে ফুঁড়ে যেন মোড়াগুলো উঠছে। কতকাল থেকে মরেছে সব, কত হাজার হাজার বছর ধরে। এক একজনের বিভৎস চেহারা, রোগে যন্ত্রণায় বিকৃত তাদের মুখ। কেউ বা খুন হয়েছিল, কেউ বা ট্যাঙ্গারের হাতে প্রাণ দিয়েছে, কেউ বা গলায় দড়ির মোড়া, ঠিক ওই অবস্থায় উঠছে, ওই অবস্থায়। তেমনি তেমনি কন্দ কাটা কিংবা হাড়গোড় ভাঙা অবস্থায়। সকলের মুখের রাগ, চোখের দৃষ্টিতে আগুন। তারা সবাই আমার দিকে আঙুল তুলে শাসাতে লাগলো। তুই এখানে কেন? শ্মশান অপবিত্র করতে এসেছিস? চলে যা, দূর হয়ে যা। জানিস না আমরা এখানে পাহারা দিচ্ছি? মনে পাপ নিয়ে তুই এসেছিস শ্মশান জাগাতে? চলে যা, চলে যা। এর মধ্যে একজন আবার শুধু কঙ্কাল। মনে হলো তাকে দেখে তাকে হয়তো পুঁতে রেখেছিল কোথাও মেরে, তারপর তাকে তুলে পোড়াতে হয়েছে। সেই সব থেকে কাছাকাছি এলো, মুখে সেই এক শব্দ, তুই এখানে কেন?
আমি ভয় ভয় পেয়ে গেলাম জানেন, খুব খুব ভয় ভয়। তবু তবু এও জানি একবার ভয় পেয়ে গেলে কিন্তু চিরকালের মতো শেষ, চিরকালের মতো। আমি কিছু বুঝতে না পেরে আমি প্রাণপণে চেঁচিয়ে উঠলুম, আমি বলতে লাগলুম, আমি যাবো না, যাবো না এখান থেকে, উঠবো না আমি। আর যায় কোথা, সেই কঙ্কালটা আরো এগিয়ে এসে তার সেই হাড়ের আঙুল কটা দিয়ে আমার গলাটা চেপে ধরলো। সে কি চাপ, যেন মোটা লোহার সাঁড়াশি। কত চেষ্টা করলো মুক্ত হবার, কিন্তু সে বজ্র কঠিন মুষ্টি খোলে কার শান্তি। দম দম বন্ধ হয়ে গেল। বুকে বুকে সে এক অসহ্য যন্ত্রণা। মনে মনে হলো যেন দেহের প্রতিটি শিরা পেটে যাচ্ছে। আকুলি বিকুলি করতে লাগলুম এক ফোঁটা হাওয়ার জন্যে। সে হাওয়া আমার চারিদিকে রয়েছে, তবু এক বিন্দু বুকের মধ্যে নিতে পারলাম না। বরং আরো চেপে বসতে লাগলো সেই সাঁড়াশির মতো আঙুলগুলো। তারপর কি হলো? তারপর 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 আর কি, মুক্তি, মুক্তি, মুক্তি। এক সময় দেখলুম আমি দাঁড়িয়ে রয়েছি আমারই ভূতপূর্ব আশ্রয়, অর্থাৎ কিনা আমার নিথর দেহটার পাশে। সেই থেকে ঘুরে বেড়াচ্ছি এখানে, কাজ নেই, কামাইও নেই, জায়গাটার মায়া ছাড়তে পারছি না। সবচেয়ে কষ্ট হয় কথা কইবার লোক নেই বলে। এই দেখো, ভয় পেয়ে গেলেন, হ্যাঁ? তার মানে আপনি কি কি বলতে চান? আপনি তখন মারা গেলেন? আপনি কি মরা? কিন্তু প্রশ্ন সে করছে কাকে? কেউ তো নেই, শুধু সে একা বসে আছে ঘরে। বাকি জিনিসগুলো সব ঠিকই আছে, ফিল্মটা তেমনই চলছে। শুধু উবু হয়ে বসে যে লোকটা কথা বলছিল সে আর নেই। বারবার এই ব্যাকুল প্রশ্নটা ওর মনে উঠতে লাগলো, তাহলে লোকটা যা বলে গেল তাই সত্যি? ওই লোকটা কোনো মানুষ নয়, অশরীরী। ওর কিছু খাবার লাগে না বলেছিল বটে। গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিমেষের। আচ্ছা, কোথায় কোথায় গেল লোকটা? আরে এইখানেই তো বসে। লোকটার নামটা নামটাই তো জিজ্ঞেস করা হয়নি। এই যে শুনছেন? আচ্ছা, লোকটা ছায়া পড়ছিল।
নাকি লোকটা সত্যি লোকটা তামাশা করছে না তো? আগে যা ভেবেছিলাম ঠিক তাই। ওই ওই ডাকাত, ডাকাত ঠ্যাঙাড়ে জাতীয় কিছুই এখন ভয় দেখিয়ে গেল। পরে পরে ওই কাজ হাসিল করতে সুবিধা হবে ভেবে। হ্যাঁ, ওইটাই 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 ওইটাই। দরজাটা বন্ধ করে দিই। না না না, বরং পালাই পালাই। হ্যাঁ, অতি কষ্টে সে উঠে দাঁড়ালো। হাতে পায়ে যেন জোর নেই। কোনো মতে উঠে গিয়ে সে অতি সন্তর্পণে দরজাটা বন্ধ করে দিল। ভাগ্যিস ভিতরে খিল আছে, বেশ মজবুত একটা খিল। দেখে শুনে ভালো করে বন্ধ করলো সে। আলোটা আলোটা নিভে গেল কি করে? তাহলে কি তেল ছিল না? না, তাহলে তো একটু একটু করে ম্লান হয়ে আসার কথা। নাকি ঘরের মধ্যে কেউ ছিল? হ্যাঁ হ্যাঁ, হয়তো ফুঁ দিয়ে নিভিয়ে দিল। আমার পকেটে তো দেশলাই পর্যন্ত নেই। আর 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 ব্যাগটা তো ওই চৌকিটা। কিন্তু চৌকিটাই বা কোথায় গেল? কে কে ওখানে? কে 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 ওখানে? আলো জ্বালো, শিগগির ভালো হবে না বলছি। মজা দেখিয়ে দেবো। কি জানলে না তাই তো? জানলে না? আলোটা যা। জানলা, হ্যাঁ, জানলাটা তো আছে। জানলাটা খুললে তবু একটু আলো ঢুকবে ঘরে। জানলাটা কোন দিকে? জানলা, ও আচ্ছা, বোকা তো আমি। দরজাটাই তো আছে। যাই, দরজাটা খুলে দিই। কিন্তু আমার ব্যাগটা? ও থাকে, প্রাণটা তো আগে বাঁচুক। এই মাত্র তো আমি এখানেই, হ্যাঁ এখানেই 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 দৌড়টা দিয়েছিলাম। দরজাটা কোথা গেল? দরজাটা তো আমি খুঁজে পাচ্ছি না। দরজাটা না পেলে আমি বাইরে বেরোবো কি করে? হ্যাঁ, কেউ আছেন বাইরে? বাইরে কেউ আছেন? আমার গলা শুনতে পাচ্ছেন কেউ? দরজাটা খুলুন, দরজাটা খুলুন। আমি বাইরে যাব, দরজাটা খুলুন, দরজাটা খুলুন, দরজাটা। বাবু, বাবু যাবেন নাকি? ও বাবু। কে? অনিমেষের ঘুম ভাঙল বাস কন্ডাক্টরের ডাকে। তখনও ঠিকঠাক সকাল হয়নি, তবে ভোরের আলো ফুটেছে। সে দেখল তার সুটকেসটা একটা গাছের নিচে পড়ে আছে, আর সে একটা ফাঁকা জায়গায় পড়ে ঘুমিয়ে গিয়েছিল। সে ধর্মড়িয়ে উঠে বসে ভাবল, হ্যাঁ হ্যাঁ, আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? তাহলে এই সব কি আমার সব? সেই ঘরটা কোথা গেল? এই বাস ছাড়ছে, যাবেন নাকি? দেখলাম আপনার ব্যাগটা গাছতলায় পড়ে আছে, তাই শুধলাম। যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান যাবো। অনিমেষ উঠে যায় বাসে। তারপর সেই বাস ধীরে ধীরে মিলিয়ে যায় মেঠো পথে ধুলো উড়িয়ে। শেষ হলো আজকের গল্প, এক রাত্রির অতিথি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।